সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আমরা চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক নানাবিধ সমস্যা কী করণীয় এবং সেই সাথে লাইফস্টাইল মডিফিকেশনের গুরুত্ব আসলে কতটুকু সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূত্রাশয় বা মূত্রথলির ক্যান্সার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার AKM ফজলে রাব্বী খান 1985 সালের নভেম্বর মাসে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম এবং এনটিভি পরিবারকেও স্বাগত। কোন একজন ব্যক্তি মূত্রাশয় বা মূত্রথলি ক্যান্সারে আক্রান্ত কেন হয়ে থাকে? আমরা যদি ইউরোজেনিটাল সিস্টেমের দিকে তাকাই, আমাদের দুটো কিডনি আছে, কিডনি থেকে ইউরিন প্রোডাকশন হয় এবং এটা কিডনি নালি দিয়ে নেমে যে থলিতে জমা হয় সেটা হচ্ছে যে মূত্রথলি বা মূত্রাশয়। অ্যাকচুয়ালি ইউরিনারি ব্লাডার বলি আমরা। ইউরিনারি ব্লাডার বা মূত্রথলির ক্যান্সারটা হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেমের সেকেন্ড মোস্ট কমন ম্যালিগন্যান্সি। এবং আমরা ইউরোজেনিটাল সিস্টেমে যত ধরনের ক্যান্সার পাই সেগুলোর মধ্যে ইউরিনারি ব্লাডারের ক্যান্সারটা খুবই আমরা সচরাচর দেখতে পাই। সাধারণত দেখা যায় যে এই ধরনের ক্যান্সারগুলো 60 ইয়ার্স টু 70 ইয়ার্সের মাঝখানে ক্যান্সারগুলোর লক্ষণগুলো প্রকাশ পায়। সাধারণত দেখা যায় যে এটা মেল ইস টু ফিমেল রেশিও 3 to 4:1 বলি আমরা, মানে মেয়েদের চেয়ে ছেলেদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বা প্রবণতাটা বেশি। এবং সাধারণত হোয়াইট পিপল যারা, তাদের ক্ষেত্রে সম্ভাবনাটা বেশি থাকে। এর কারণ মেলদের যে কেন বেশি হচ্ছে, এটার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে স্মোকিং রিস্ক ফ্যাক্টরটা ইউরিনারি ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় যারা স্মোকিং করে তাদের ক্ষেত্রে 4 to 5 ফোল্ড সম্ভাবনাটা থাকে মূত্রাশয় ক্যান্সার হওয়ার। লাইফস্টাইল এখানে একটা বড় ফ্যাক্টর। যে সমস্ত খাবারের মধ্যে দেখা যাচ্ছে যে বিফ টাইপের খাবার যেগুলো আমরা পছন্দ করি, তারপরে দেখা যাচ্ছে যে আমরা অনেক ধরনের স্টেক খাই, এই ধরনের খাবারগুলোতে কিন্তু ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা থাকে। এবং কফি, আমরা চা বা কফি যেগুলো খাই, কফি কিন্তু ঝুঁকি বাড়ায়। এবং আমাদের কিছু কিছু সার্টেন টাইপস অফ ফুডস আছে যেগুলো হচ্ছে যে আমাদের এগুলো ঝুঁকি কমিয়ে দেয়। যেমন যদি আমরা ভিটামিন A, C, E সমৃদ্ধ খাবার খাই, ফ্রেশ ভেজিটেবল, এগুলো কিন্তু অনেকটা কমিয়ে দেয়। আর মতান্তরে আরও কিছু আমাদের অকুপেশনাল হ্যাজার্ডস আছে, যে কিছু কিছু অকুপেশন আছে যেগুলোর সাথে ক্যান্সারটা রিলেটেড অ্যাকচুয়ালি। যেমন কিছু কিছু অকুপেশন, যেমন পেইন্টার্স যারা পেইন্ট করে তাদের ক্ষেত্রে এই ধরনের ঝুঁকি বেশি থাকে। তারপর হচ্ছে ড্রিল প্রেসার, মানে হচ্ছে যারা ওই যে ড্রিল প্রেস করে বিভিন্ন ধরনের অকুপেশন আছে এগুলো। তারপরে হচ্ছে অটো ওয়ার্কার, যে গাড়ির মেকানিক্সে যে ধরনের কাজ হয়, লেদার ওয়ার্কার। তো এই ধরনের সমস্ত অকুপেশনের সাথে জড়িত মানুষগুলো, তাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বা প্রবণতাটা বেশি হয়। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে জেনেটিক কিছু ফ্যাক্টর আছে, জেনেটিক ফ্যাক্টরগুলো ক্যান্সারের জন্য দায়ী। যেমন আমরা বলে থাকি যে P53 একটা জিন আছে, এটা টিউমার সাপ্রেসর জিন বলি আমরা। তো এটা যদি ডেফিসিয়েন্সি থাকে, বা রেটিনোব্লাস্টোমা জিন, এগুলো যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে হয়। এবং পক্ষান্তরে P21 একটা জিন থাকে, রাস জিন বলি, এটার আধিক্য থাকলেও অনেক সময় আমরা পেয়ে থাকি। অন্যান্য কোনো রোগের সঙ্গে কি এই মূত্রাশয়ের ক্যান্সার হবার কোনো সম্পর্ক রয়েছে কিনা? মূত্রাশয়ের ক্যান্সারটা আমরা যেটা বলি প্যাটার্নটা হচ্ছে যে এটা হচ্ছে ট্রানজিশনাল সেল কার্সিনোমা, মেইনলি 90% ক্ষেত্রে হয়। ইউরিনারি সিস্টেমে দেখা যায় যে কিডনি থেকে শুরু করে মূত্রনালীর কিছু অংশ পর্যন্ত পুরোটাই হচ্ছে ট্রানজিশনাল সেল। তো অনেক সময় দেখা যায় যে উপরিভাগে, মানে হচ্ছে যে রেনাল পেলভিস বা ইউরেটার যেটা বলি কিডনি নালী, ওইখানেও যদি ক্যান্সার হয় সেটাও ডাউনস্ট্রিম করে মূত্রাশয়ের ক্যান্সার করতে পারে। আবার মূত্রাশয়ের ক্যান্সারও উপরের দিকে ছড়াতে পারে। সেজন্য এটা বাইলেটারাল অনেক সময় আমরা বলি যে 1 to 4% কেসে যে আপওয়ার্ড স্ট্রিমের ক্ষেত্রে অনেক সময় মূত্রাশয়ের ক্যান্সারের সাথেও নালী ক্যান্সার থাকতে পারে। এরকমটা বলি। আর কি কি প্যাটার্ন রয়েছে এই মূত্রাশয়ের ক্যান্সার? সাধারণত আমরা বলি যে ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যে রিকারেন্স, মানে মূত্রথলির টিউমারগুলো আসলে
এমন একটু আজব প্রকৃতির যে আমরা যখন পেশেন্টকে প্রথম দেখি এবং ডায়াগনোসিস করি যে আপনার তো ব্লাডার ক্যান্সার হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের একটা কাউন্সেলিংয়ের পার্ট থাকে যে আমরা যদি এটা পরিপূর্ণভাবে কেটে নিয়েও আসি, পরবর্তীতে এটা আপনার হবার সম্ভাবনা আছে। কারণ এটা হচ্ছে যে তার রিকারেন্স। আমরা রিকারেন্স বলতে বুঝাই যদি আগের যে ক্যান্সারটা ছিল ওই একই রূপের ক্যান্সার, মানে রিঅ্যাপিয়ারেন্স অফ দ্য টিউমার উইথ সেম গ্রেড অ্যান্ড স্টেজ যদি হয়, তাহলে এটাকে আমরা বলি রিকারেন্স। এটা হচ্ছে একটা প্রকৃতি বা প্যাটার্ন। আরেকটা হচ্ছে যে টিউমার প্রোগ্রেশন। আমরা বলি যে যেই টিউমারটা আমরা পেলাম এটা দেখা গেছে যে সুপারফিশিয়াল টিউমার, মানে শুধুমাত্র ল্যামিনা প্রোপ্রিয়াতে আছে। ব্লাডার টিউমারের কতগুলো লেয়ার আছে, যেমন উপর দিকেরটা আমরা বলি ল্যামিনা প্রোপ্রিয়া, তারপর হচ্ছে যে আমরা মাসেল লেয়ার বলি, তারপরে সেরোসা বলি। যদি মাসেল ইনভলভ না করি, উপরের দিকে ইনভলভ করে থাকি, এগুলোকে আমরা সাধারণত সুপারফিশিয়াল নন মাসেল ইনভেসিভ ক্যান্সার বলি। দেখা গেল প্রথম যে টিউমারটা আমি কেটেছি সেটা দেখা গেল যে নন মাসেল ইনভেসিভ ক্যান্সার। পরে যখন উনি ফলো আপে আসলো, আবার যখন আমরা আলট্রাসোনোগ্রাম সিস্টোস্কোপি করলাম, দেখলাম যে টিউমারটা কেটে ফেললাম। পরে হিস্টোপ্যাথোলজি রিপোর্টে আসলো যে আগেটা ছিল লো গ্রেড, এখন হয়ে গেল হাই গ্রেড। আগেটা ছিল T1 স্টেজ, মানে শুধুমাত্র উপরের ল্যামিনা প্রোপ্রিয়াতে ইনভলভ, এখন দেখলাম যে সেটা মাসিল ইনভলভ করে গেল। এই দুইটাই হচ্ছে যে মেইন ন্যাচারাল হিস্ট্রি অর প্যাটার্ন। এর কারণটা আসলে কি? কারণটা হচ্ছে যে ব্লাডার টিউমারটা আসলে অ্যাকচুয়ালি আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, ব্লাডার টিউমারে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে, অনেকগুলো টিউমারের প্যাটার্ন থাকে, এবং কিছু কিছু টিউমার থাকে যে সেটার সাইজ একটা ফ্যাক্টর। যেমন যদি লেস দেন 3 সেন্টিমিটার হয়, তাহলে আমরা এটা চিন্তা করতে পারি যে এটা পরবর্তীতে আমরা যদি কেটে ফেলি তাহলে সেটার প্রোগ্রেস করার প্যাটার্ন বা সম্ভাবনাটা কম থাকে। কিন্তু যদি দেখা যায় যে মাল্টিপল টিউমার, আবার দেখা যাচ্ছে যে মোর দেন 3 সেন্টিমিটার, আবার কিছু প্যাটার্ন আমরা বলি মরফোলজিক্যালি যে এটা সিসাইল না ব্রড বেস, এরকম থাকলে পরে এদের পরবর্তীতে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এর বিশেষ কোনো কারণ আছে কিনা, বা পরবর্তীতে আসলে কি করণীয়? এই প্যাটার্নগুলো ডিফারেন্ট টাইপের হয়। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা পাই যে এই গ্রোথগুলো একটা লিমিটেড জায়গায় কনফাইন্ড। আবার কিছু কিছু জায়গায় দেখা যায় যে মূত্রথলির কিছু স্পেশাল অ্যানাটমিক্যাল সাইট আছে, যেমন আমরা বলি ট্রাইগন, যদি সেখানে ইনভলভ করে, বা যদি দেখা যায় যে ইউরিটারি করিফিস এগুলোতে থাকে, বা যদি দেখা যায় প্রোস্টেটিক ইউরোথাতে থাকে, তো এই টিউমারগুলো থাকলেও এটাকে আমরা অনেক সময় হাই গ্রেড বা পরবর্তীতে রিকারেন্স হতে পারে বলে আমরা ধারণা করে নিই। এবং এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় মানে চিকিৎসা পদ্ধতিগুলো অনেকটা ডিফারেন্ট হয়। শুধুমাত্র যে অপারেশন করে দিলাম, রিসেকশন করে দিলাম, পিওরবিটি করে দিলাম, শুধু তাই না, এর পরবর্তীতে অনেক সময় কেমোথেরাপি দিতে হয়, বা অনেক সিস্টেমিক থেরাপিও পরবর্তীতে অ্যাকর্ডিং টু প্যাটার্ন হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী করতে হয়। মূত্রাশয়ের ক্যান্সার হবার জন্য কি কি লক্ষণ আগে প্রাথমিক পর্যায়ে দেখা দেয়? 80 to 90% ক্ষেত্রেই দেখা যায়। পেশেন্ট এসে আমাদেরকে বলে যে স্যার কিছুদিন ধরে আমার মনে হচ্ছে যে প্রস্রাবের রংটা খুব গাঢ় এবং মনে হচ্ছে যে ব্লাড যাচ্ছে। তো আমরা বলি যে টার্ম হিমাচুরিয়া। হিমাচুরিয়া হচ্ছে 80 to 90% মূত্রাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে এটা একটা ক্লিনিক্যাল সিগনিফিক্যান্ট সিমটম। এই হিমাচুরিয়াটা বা ইউরিনের সাথে রক্ত যা যাচ্ছে, এটা অনেকটা হয় গ্রস, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট নোটিস করতে পারে যে আমার তো রক্ত যাচ্ছে ইউরিনের সাথে। এবং এটা দেখা যায় থ্রু আউট দ্য মিকচুরেশন, মানে এটা শুরু হলো প্রস্রাবের শুরু থেকে একদম শেষ পর্যন্তই রেড কালার ইউরিন পাস হচ্ছে। এটা মূত্রাশয়ের ক্যান্সারের ক্ষেত্রে এটা আমরা বলি যে টোটাল হিমাচুরিয়া। এবং এপিসোডিক মানে হচ্ছে যে হলো, আবার কিছুদিন পরে বন্ধ হয়ে যায়, আবার 2-3 দিন পরে আবার তার শুরু হয়। এবং এটা আমরা বলি টার্মটা গ্রস, টোটাল, এপিসোডিক এবং পেইনলেস। পেইনলেস মানে হচ্ছে যে এই ধরনের হিমাচুরিয়াতে আসলে খুব বেশি পেইন হয় না, মানে নর্মালি যেভাবে মানুষ প্রস্রাবটা করে, ইউরিনেট করে, উনিও ওইভাবে ইউরিনেট করে, শুধু দেখা যাচ্ছে যে ব্লাড যাচ্ছে। এটা একটা সিমটম, দ্যাট ইজ হিমাচুরি। অ্যানাদার সিমটম হচ্ছে যে অনেক সময় ইরিটেটিভ সিমটম থাকে। যদি ইউরিনারি ব্লাডার টিউমারটা দেখা যায় যে ব্লাডার নেক এর কাছাকাছি হয়, বা এটা যদি অনেক বড় হয়ে যায়, তো তখন ইউরিনেট করার সময় অনেক সময় ইউরিনারি ব্লাডারের ওই মাসের কিছু অংশ দেখা যায় নেকে চলে আসে। তখন পেশেন্ট বলে যে আমি প্রস্রাব করতে গিয়ে শেষের দিকে দেখা যাচ্ছে আর মনে হচ্ছে প্রস্রাব রয়ে গেছে কিন্তু আমি করতে পারছি না, এবং পেইন হচ্ছে, এটাকে বলি ডিজিউরিয়া। তো এই ডিজিউরিয়া এবং ইরিটেটিভ সিমটম নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে ঢাকা শহরের বাইরে, মানে গ্রাম অঞ্চলে যারা আসলে যে মানুষগুলো খুব সাধারণ, তারা দেখা যায় যে কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দেয় না, মনে করে যে এটা ঠিক হয়ে যাবে, আজকে তো একটু মনে হচ্ছে রক্ত, আচ্ছা দেখি কিছুদিন। তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় লেট ফিচারগুলো
যখন ডাক্তারের কাছে উনি আসে দেখা যায় মেটাস্টেটিক সিমটম আচ্ছা। বা অ্যাগ্রেসিভ সিমটম নিয়ে তারা প্রেজেন্ট করছে, দেখা যাচ্ছে তার বোন পেইন আছে বা আদার্স যে মেটাস্টেটিক ফিচারগুলো আছে, আচ্ছা। লিভার ফাংশন টেস্ট, রেইজড, এই ধরনের সিমটম মেটাস্টেটিক সিমটম নিয়েও প্রেজেন্ট করতে পারে। স্যার, মূত্রাশয়ের জনিত সমস্যা যাদের রয়েছে তখন আসলে প্রাথমিক অবস্থায় কি কি টেস্ট আপনারা করতে দেন, কিভাবে নির্ণয় করেন যে তার মূত্রাশয়ের বা মূত্রথলির কোনো সমস্যা রয়েছে? সাধারণত আমরা যেটা করি যে কেউ যদি এরকম হয় যে হিমাচড়ি নিয়ে আসলো, যে প্রস্রাবের সাথে রক্ত নিয়ে আসলো, একবার বা দুইবার তার এরকম বিগত 2-3 মাসে হয়েছে, তা আমরা আসলে প্রথমে একটা রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন আরএমই, ইউরিন আরএমই করতে দেই। যদি তার হিমাচুরিয়া থাকে সেখানে হয়তো দেখা যাবে যে আরবিসি প্রেজেন্ট, যদি সাথে অ্যাসোসিয়েটেড ইনফেকশন থাকে পাসেলও থাকতে পারে। আচ্ছা। দেন আমরা সাধারণত এটা এক্সক্লুড করার জন্য একটি আলট্রাসোনোগ্রাম দেই। তো আলট্রাসোনোগ্রাম এটা আমরা দেখি যে আলট্রাসোনোগ্রামটা কেইউবি প্রোস্টেট যদি মেলের ক্ষেত্রে হয়, এমসিসি উইথ পিভিআর, মানে হচ্ছে কিডনি নালী, ইউরিনারি ব্লাডার এবং পুরুষের ক্ষেত্রে প্রোস্টেট এবং আদার ইয়েতে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা স্পেসিফিক্যালি বলে দিই আলট্রাসোনোগ্রামে, স্পেশাল অ্যাটেনশন হিসেবে বলে দিই। তো এটা সোনোগ্রাফিক রিপোর্টে যদি ব্লাডার ক্যান্সার থাকে তাহলে তারা বলে দেয় যে হেটারোজেনাস বা মিক্সড ইকোজেনিক স্ট্রাকচার থাকতেছে, বলে দেয়। তো এখানে আলট্রাসোনোগ্রাম একটা ভালো রোল প্লে করে। যখন আলট্রাসোনোগ্রামে আমরা বুঝতে পারলাম যে তার হচ্ছে যে ধরনের একটা টিউমার বা ব্লাডার ক্যান্সার আছে, আমরা সিরাম ক্রিয়েটিনিন করতে দিই যে এটা কি আসলে ইউরিটারি অরিফিস বা নালীকে ইনভলভ করলো কিনা। যদি দেখা যায় যে সিরাম ক্রিয়েটিনিন উইদিন নর্মালি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যান দিই। আচ্ছা। মানে এইটা আসলে কেন দিই, আলট্রাসোনোগ্রামে আসলে টিউমারটা বোঝা যায়, আর লোকেশনটাও বোঝা যায় যে এটা কি বেজে আছে না ল্যাটারাল ওয়ালে আছে না ডোমে আছে, এটা হয়তো বলতে পারে। অ্যান্ড টু সাম এক্সটেন্ট অনেক সময় সোনোলজিস্ট যদি খুব বেশি অভিজ্ঞ হয় তাহলে টিউমারটা কি পেরিভেসিক্যাল ফ্যাট প্ল্যান, মানে টিউমারটা তার আশেপাশের স্ট্রাকচারটাকে কি ধরে ফেলছে কিনা সেটাও বলতে পারে, অর্থাৎ কতটুকু ছড়িয়ে গেছে এটা বলতে পারে, কিছুটা বলতে পারে, বাট এটা পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যায় কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যানের মাধ্যমে। তো আসলে এটা কি আসলে মাসেল টিস্যু ইনভেড করলো কি না, ফ্যাট প্ল্যান ঠিক আছে কি না, লিম নোড ইনভলভ করলো কি না, লিভারের অবস্থা কেমন, এটা কিডনিতে কি ফুলে গেছে কিনা, পানিতে ফুলে গেছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ স্টেজিংও করা যায় এই কন্ট্রাস্ট এনহান্স সিটি স্ক্যানের মাধ্যমে। এবং আমরা যখন দেখি যে না কিডনির নালীতে পানি চলে আসছে বা কিডনিতে পানি চলে আসছে বা এটা অনেক দূর ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিছু স্টেজিং ইনভেস্টিগেশন দিই যে আসলে এটা কতটুকু ছড়িয়েছে। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় চেস্ট এক্স-রে করতে দিই যে সেখানে কোনো মেটাস্টেটিক ফোকাই আছে কিনা, লিভার ফাংশন টেস্ট করতে দিই। অর্থাৎ আপনারা ধাপে ধাপে টেস্টগুলো আমরা করি সাধারণত। আমরা আরো বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ক্যান্সার চিকিৎসায় ওষুধ এবং পথ্য উভয়ই খুবই গুরুত্বপূর্ণ, তাই এই সময়ে খাদ্য চাহিদার দিকে রোগীর বিশেষ খেয়াল দিতে হবে। বিভিন্ন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে তাদের খাদ্য চাহিদার পরিবর্তন ঘটে এবং কেমোথেরাপির ফলে রোগীর মুখে সৃষ্ট ঘা, দীর্ঘ ও স্বল্পমেয়াদী ওজন হ্রাস তাদের খাদ্য চাহিদার পরিবর্তন ঘটায়। এ সময় হজম ক্রিয়া হ্রাস পায় এবং খাদ্যনালী শুরু হয়ে যায়, মুখে লালার নিঃসরণের পরিমাণ কমে আসে, তাই রোগীর খাদ্য গিলতে অসুবিধা হয়। এছাড়াও বিভিন্ন মেডিসিনের সাইড ইফেক্টের কারণে বিভিন্ন ধরনের উচ্চতর প্রোটিন যেমন দুধ, ডিম, মাছ, মাংসে তাদের বিস্বাদ লাগে, তাই তাদের শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। তাই এ সময় ক্যান্সার রোগীর খাদ্য নির্বাচন করার সময় আমাদের অবশ্যই সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যাতে রোগীর খাদ্য চাহিদা বিশেষভাবে তাদের শরীরে ক্ষয়পূরণ, টিস্যুর ক্ষয় রোধ এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য শরীরে বজায় থাকে। এই সময় হিমোগ্লোবিন এবং রক্ত স্বল্পতা দেখা দেওয়ার কারণে তাদের খাদ্যে অবশ্যই হিমোগ্লোবিন যাতে বাড়ানো যায় তাই ফলিক অ্যাসিড সমৃদ্ধ এবং আয়রন সমৃদ্ধ খাবার তাদের খাবারে অন্তর্ভুক্ত করতে হবে, যেমন টক দই, ছানা, ছোলা, ডিম, এই খাবারগুলো তাদের খাবারে থাকতে হবে। এছাড়াও যাতে খেয়াল রাখতে হবে তাদের শরীরে সঞ্চিত প্রোটিন এবং আরও বড় ধরনের যে খাদ্য উপাদানগুলো আছে যা সঞ্চিতভাবে আমাদের শরীরে থাকে তা যাতে ঘাটতি না হয়
যাতে সেগুলো ঘাটতি হলে পরে তার ওজন কমতে শুরু করবে এবং আরও নানান ধরনের জটিলতা যেমন ওজন কমা সহ রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসবে। এছাড়া তার খাবারে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট ভালো পরিমাণে থাকতে হবে। এছাড়া পটাশিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবার, এছাড়া ভিটামিন B6, B12, ফলিক অ্যাসিড এবং পাইরিডক্সিন সমৃদ্ধ খাবার যেমন সবুজ শাক, ডুমুর ফল, টমেটো, বাঁধাকপি এবং পুদিনা, আরও ছোলা, এই খাবারগুলো তার খাবারের সাথে অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন ধরনের ফল, বিশেষ করে আমলকি, হরিতকি, জাম্বুরা, লেবু, ডাব তার খাবারে থাকতে হবে এবং তার শরীরের বাড়তি টক্সিন দূর করার জন্য এবং তার শরীরের ফ্যাট কমানোর জন্য তার খাবারে প্রচুর পরিমাণে আঁশ জাতীয় খাবার যেমন পুঁই শাক, লাল শাক, বিভিন্ন ধরনের শাক, কচুরলতি, ইসবগুলের ভুসি, ঢেঁকি ছাটা চাল, পেয়ারা খোসাসহ, কাঠবাদাম ছোলাসহ তার খাবারে থাকতে হবে। এবং দর্শক, সর্বোপরি খেয়াল রাখতে হবে তার খাদ্য তালিকা সুন্দরভাবে প্রস্তুত করা হয় যেন তা যাতে তার অবশ্যই তার বয়স, ওজন, উচ্চতা এবং কাজের ধরন অনুযায়ী খাদ্য তালিকাটি প্রস্তুত হয়। তাই দর্শক, ক্যান্সার রোগীর খাদ্য তালিকা অবশ্যই তার বয়স, ওজন, উচ্চতা, কাজের ধরন বুঝে করতে হবে এবং তাকে সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি করে দিতে হবে যাতে তার খাবারের প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। মূত্রথলির ক্যান্সার শেষ পর্যায়ে এটা ট্রিটমেন্ট পদ্ধতিটা আসলে কেমন হয়ে থাকে? সার্জারি একটা অপশন, তারপর কেমোথেরাপি এটা একটা অপশন, রেডিওথেরাপি একটা অপশন। সাধারণত আমরা যেটা করি যে আমরা ডায়াগনোসিস হওয়ার পরে সিস্টোস্কোপি মানে হচ্ছে মূত্রথলিটা দেখার জন্য এন্ডোস্কোপিক্যালি মানে মেশিনের মাধ্যমে মূত্রথলিটা দেখার জন্য পেশেন্টের যত ধরনের প্রিপারেশন আছে সেগুলো করে ফেলি। যদি আমরা বুঝতে পারি ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যে এই টিউমারটা সুপারফিশিয়াল আছে বলে মনে হচ্ছে বা এত অ্যাডভান্স স্টেজে নাই, সেটার ক্ষেত্রেও আবার এমনিতেও যদি মনে হয় যে অ্যাডভান্স আছে, আমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল একটু ডায়াগনোসিস দরকার যে এটা যে আসলে মূত্রথলির ক্যান্সার, এটার জন্য আমাদের সিস্টোস্কোপি করতে হয়। মানে একটা স্পেশাল মেশিনের মাধ্যমে মূত্রথলিটা ভিজুয়ালাইজ করতে হয়, করে ওই রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলটা নেওয়ার চেষ্টা করি যে মূত্রথলির যে ওই টিস্যুটা যেটা ক্যান্সার বলে মনে হচ্ছে ওটা আমরা কাটি। এটাকে আমরা বলি TURBT, ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ ব্লাডার টিউমার। তো ওইটা আমরা কেটে নিয়ে আসি। কেটে নিয়ে আসার পরে এটা আমরা আসলে হিস্টোপ্যাথোলজি করতে দেই। হিস্টোপ্যাথোলজি করার পরে সেটা রিপোর্টটা সাধারণত আমরা দুইভাবে নির্ণয় করার চেষ্টা করি, এটা কি মাসেলকে ইনভেশন করেছে না করেনি। যদি দেখা গেছে যে এই টিউমারটা মাসেলকে ধরে ফেলেছে তাহলে এটা অ্যাডভান্স অবস্থায় চলে গেল। আর যদি দেখা যায় যে না, মাসেল টিস্যুকে ইনভেট করেনি, মানে মাসেল টিস্যু পর্যন্ত ছড়ায়নি, ইউরিনারি ব্লাডার টিউমারের যে সারফেস বা কতটুকু ছড়িয়েছে সেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট প্রোটোকলটা দাঁড় করা হয়। তো সেক্ষেত্রে আমরা ব্রড হেডিংয়ে সাধারণত দুইভাবে ভাগ করি, যে নন মাসেল ইনভেসিভ ব্লাডার ক্যান্সার, যে মাসেল পর্যন্ত যেগুলো ছড়ায়নি, এটা এক ধরনের। দিস আর কল্ড অ্যাকচুয়ালি মানে আগের টার্ম সুপারফিশিয়াল ব্লাডার টিউমার। আরেকটা হচ্ছে মাসেল ইনভেশন, মানে মাসেল ইনভেসিভ ব্লাডার টিউমার। আচ্ছা, আরেকটা টার্ম হচ্ছে যে লোকালি ইনভেসিভ, যেটাকে বলে যে টিউমারটা ইউরিনারি ব্লাডার থেকে বাইরে চলে গেছে, সারাউন্ডিং অর্গানকে ইনভলভ করছে, এটা হচ্ছে লোকালি অ্যাডভান্স ক্যান্সার। আর আরেকটা প্রকারভেদ আমরা বলি যে সেটা হচ্ছে যে মেটাস্টেটিক, মানে এই ক্ষেত্রে আলটিমেট আসলে ট্রিটমেন্ট পদ্ধতি এগুলোর উপর ডিপেন্ড করে। যদি দেখা যায় যে সুপারফিশিয়াল যেগুলো হচ্ছে যে মাসেলকে ইনভলভ করেনি, সেক্ষেত্রে আমরা সাধারণত টিউমারটাকে কেটে নিয়ে আসি এবং অ্যাকর্ডিং টু গ্রেড আমরা এখানে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন একটা প্রোটোকল আছে। তো ওই প্রোটোকল অনুযায়ী আমরা এটা কি লো রিস্ক না ইন্টারমিডিয়েট রিস্ক বা হাই রিস্ক, এইগুলোতে আমরা ভাগ করে আমরা সাধারণত ব্রড হেডিংয়ে যদি বলি যে সুপারফিশিয়াল ক্যান্সারের ক্ষেত্রে, নন মাসেল ইনভেসিভ ক্যান্সারের ক্ষেত্রে আমরা টিউমারটাকে নিয়ে আসি এবং ইন্ট্রাভেসিক্যাল থেরাপি দিই, মানে হচ্ছে ব্লাডার টিউমারের জন্য মূত্রথলির ভিতরে আমরা কিছু থেরাপি মানে হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে এটা চিকিৎসা করি। কিছু কিছু ক্ষেত্রে 1 বছর, কিছু কিছু ক্ষেত্রে 3 বছর। এটা রোগের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে তারপর ট্রিটমেন্ট যদি সেটা সুপারফিশিয়াল হয়। আর যদি দেখা যায় যে না এটা মাসেলকে ইনভলভ করে ফেলছে, এই ধরনের ক্ষেত্রে আসলে এটা হাই রিস্ক, ভেরি অ্যাডভান্স স্টেজ, সেক্ষেত্রে আমাদের একটা অপশন থাকে রেডিক্যাল সিস্টেক্টমি বলি আমরা, মানে পুরো মূত্রথলিটাকে ফেলে দিতে হয় আসলে। তো এটা যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়া খুব কঠিন, যে পুরোপুরি মূত্রথলিটা ফেলে দিতে হয় এবং অল্টারনেট একটা রাস্তা তৈরি করতে হয়। আর যদি দেখা যায় এটা লোকালি অ্যাডভান্স, মানে হচ্ছে মূত্রথলি থেকে তার চারপাশে ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে আমরা নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে তারপরে
আমরা হয়তো দেখা গেল আগে একটা কেমোথেরাপি দিলাম, দিয়ে তারপর হচ্ছে যে টিউমার অপারেশন করলাম, আচ্ছা, অথবা ক্যান্সার অপারেশন করে মানে হচ্ছে যে ব্লাডটা ফেলে দিয়ে তারপর আমরা কেমোথেরাপি দিলাম। অর্থাৎ রোগের ধরন এবং রোগের আসলে পর্যায়টা কতটুকু ভাবে ছড়িয়েছে সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনারা ট্রিটমেন্টটা করে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি মূত্রাশয়ের বা মূত্রথলির ক্যান্সার যাদের রয়েছে বা এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিস্তারিত তথ্য জানতে পারবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম মূত্রাশয়ের ক্যান্সার নিয়ে। এ পর্যায়ে আমরা দেখিয়ে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা কিশোরী বলতে বুঝতাম 13 বছর বয়স থেকে 18 বছর বয়সে যারা থাকবে তারাই হলো কিশোর অথবা কিশোরী। এখন কিন্তু ডেফিনেশন বদলে এসেছে। এখন হলো 10 বছর থেকে 19 বছর পর্যন্ত বয়সের যে বাচ্চারা তারাই হলো কিশোরী। তো কিশোরীর এই নানান রকম সমস্যা কিন্তু হয়। ওরা একটা ছোটোবেলার একটা স্টেজ পার হয়ে আবার আর একটা স্টেপ একদম অনেক বড় একটা পরিবর্তন। তো সেখানে যেমন শারীরিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যা হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।